ডক্টর খোরশেদ আলম একটু আগে বলেছেন আওয়ামী লীগের চশমা দিয়ে আমরা মুক্তিযুদ্ধকে দেখবো না। আপনার তো জন্ম হয়নি তখন, তাহলে আপনি কার চোখ দিয়ে গত 250 বছরের ইতিহাস দেখবেন? আপনারা কার চোখ দিয়ে সেই তেভাগ আন্দোলন, কৃষক আন্দোলন, ফকির বিদ্রোহ অথবা অন্যান্য যেসব আন্দোলন হয়েছে, স্বদেশী আন্দোলন, কার চশমা দিয়ে দেখবে? বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় মব হচ্ছে বাংলাদেশের সরকার ইটসেলফ, হ্যাঁ, গভর্নমেন্ট নিজেই। কেন বলছি কথাটা? মবের ডেফিনেশনটা যদি আপনি আবার দেখেন, যে ক্রাউড বা যে কিছু মানুষ কোনো ধরনের কার্যকারণ ছাড়াই একের পর এক ধ্বংসাত্মক কাজ করে চলে, মানুষের সিভিল রাইটস কে ইগনোর করে, মানুষের সিভিল রাইটস কে হত্যা করে, হ্যাঁ, সেই ক্রাউডটাকেই বলা হয় মব। এবং আপনি যদি দেখেন গত 10 মাসে 4 লক্ষ মানুষকে গ্রেফতার করা হয়েছে। 4 লক্ষ। পৃথিবীর কোন সভ্য সমাজে এরকমটা হতে পারে না। আমি তো আপনাদের চোখ দিয়ে দেখি না, আমি দেখি 5ই আগস্টের পরে কিভাবে করে আমার মুক্তিযুদ্ধের উপর আঘাত আসছে, এবং সেখানে আপনারা যারা প্রেসার গ্রুপ হিসেবে আগে ছিলেন তারা কিভাবে এখন সুশীল মবে পরিণত হয়েছেন, আমি সেই বিষয়টা তুলছি। আপনারা বলবেন যে শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের কেউ ছিলেন না, এইসব ফালতু মিথ্যা কথা ইতিহাস কখনো মানবে না। আপনারা ভণ্ড, আপনারা দ্বিচারী, আপনারা মিথ্যুক, আপনারা দেশের সর্বনাশ করছেন, আপনারা মুক্তিযুদ্ধকে মুছে দিতে চাইছেন। আমি কিন্তু খুব ডিসহার্টেন্ড হয়েছি, উনি কিছু অসংলগ্ন কথা বলেছেন, ভণ্ড, ঘুষখোর, নিম্নস্তর ইত্যাদি ইত্যাদি বলে। প্রমাণ দিতে পারবো আমি। না না, ভণ্ডামি করেছেন, আমার কাছে নোট আছে। না না, ভণ্ডামিটা যদি আমি করি আমাকে বলতে পারেন, কিন্তু ভণ্ডামি অন্য কেউ করলে তারটা আমি কেন নেব? আমি মুক্তিযুদ্ধের চেতনাটাকে ধারণ করি, সেই দিক থেকে পৃথিবীর মানুষ আমাদেরকে অসভ্য বলবে যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় যে ইভেন্ট সেই মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী একটা স্থাপনাকে রাষ্ট্রীয় উদ্যোগে, সরকারের উদ্যোগে ভেঙে ফেলা হলো, এবং কোথাও কোনো প্রতিবাদ নেই, কোথাও কোনো কভারেজ নেই, কোথাও কোনো সংবাদ নেই। মহান মুক্তিযুদ্ধ 1971 সাল এবং ভাষা আন্দোলন 1952, প্রতিটা পর্বেই আমাদের গণপ্রতিরোধের যে স্মারকগুলোকে আমরা এখানে অ্যাকোমোডেট করতে চাই। ফলে আমাদের সাথে 71 কিংবা 52 কোনোভাবেই সাংঘর্ষিক না। আমরা একটা ইনক্লুসিভলি ভাবে আমাদের এই জনগোষ্ঠী, আমি এটাও বলছি যে এমনকি 2006 সালে কনসার্ট পর্যন্ত। না ঠিক আছে, আপনারা যদি সেইটাই বলে থাকেন, তাহলে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের এত ভাস্কর্য ধুলায় মিশিয়ে দেওয়া হলো, আপনারা কি একটিরও প্রতিবাদ করেছিলেন আপনাদের এই কমিটি থেকে? আমাদের এই কমিটি তো ফর্ম বলতে বোঝাচ্ছে এই কমিটি সারফেসে এসেছে গত 1-2 মাস ধরে। ওকে, কিন্তু আপনাদের এই কমিটির সারফেসে আসুক, কিন্তু এই কমিটির সামিনা লুৎফা, মোহাম্মদ আজম, অধ্যাপক আল মামুন, এরা তো সেই আন্দোলনের 5ই আগস্ট অনেক আগে থেকে এই আন্দোলনে ছিলেন। এখন আপনি বলতে পারেন যে আপনারা সারফেসে এই নতুন কমিটি নিয়ে, মিনার বাস্তবায়ন কমিটি নিয়ে নতুন আসছেন, কিন্তু আপনারা তো ইউ আর দেয়ার, আপনারা এখানে আগে থেকেই ছিলেন। যে নামগুলো আমি বললাম, আপনারা সবাই ছিলেন, কিন্তু নতুন নামকরণ নিয়ে, নতুন মোড়ক নিয়ে এখন আসছেন। কিন্তু যদি বলেন গত 10 মাসে আপনারা এই যারা আছেন, যারা শিক্ষক, যারা এই কমিটির মধ্যে আছেন বা কমিটির মধ্যে নাই, তারা বাংলাদেশের এতগুলো ভাস্কর্য, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ, এমনকি বীরশ্রেষ্ঠদের ভাস্কর্য পর্যন্ত ভাঙা হলো, আপনারা কি একটিবারও প্রতিবাদ জানিয়েছেন? ব্যক্তিগতভাবে আমি কমিটির কথা বলছি। আমি কমিটি তো শুনেন, আপনি আপনার বউকে বাইরে সবার সামনে অপমান করলেন, ঘরে এসে 2টা ভালোবাসার কথা বললেন। ইট ডাজন্ট মেক সেন্স। এটা আপনার মানে এই অ্যানালজিটা দাঁড়াচ্ছে না। আমি যেটা বলছি সেটা হলো যে আপনার আমি ঢাকা মানে শিক্ষক নেটওয়ার্ক, বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কে আমি নিজে দেখেছি যে বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা নিয়ে প্রতিবাদ করতে, এবং সেই শিক্ষক নেটওয়ার্কের আমি একজন প্রতিষ্ঠাতা মেম্বার, এবং সেটা 2015 সালে আমরা সেটাই বলছি। আপনারা কি এটা গোপনে গোপনে চুপি চুপি প্রতিবাদ জানিয়েছেন, নাকি প্রকাশ্য একটা সভা সমাবেশ করেছেন, একটা মিছিল করেছেন? না, আপনি আপনার কথার টোন হচ্ছে, আপনি দেখছি আপনি সুস্পষ্ট পক্ষে চলে যাচ্ছেন, ধরে নিয়েছেন আমি এনিমি। এটা একদমই ভুল। না, এনিমি না, আমাকে যদি বলেন আমি পক্ষে চলে যাচ্ছি, আমি মুক্তিযুদ্ধের পক্ষে অবশ্যই চক্ষু বন্ধ করে, এটা তো কোনো সমস্যা নেই আমার ভাই, আমি প্রাউড। আওয়ামী লীগের ধরুন দালালি করাটা কোনোভাবে মুক্তিযুদ্ধের পক্ষের না। আমি এখানে আওয়ামী লীগ আসছে কোথা থেকে? আমি বলতেছি মুক্তিযুদ্ধের ভাস্কর্য। আপনি এখানে আওয়ামী লীগটা কোথায় পেলেন ভাই? সমস্যা তো আপনাদের ব্রেইনে নাকি? এটা হচ্ছে আওয়ামী লীগের ফ্রেম থেকে লেন্স দিয়ে মুক্তিযুদ্ধকে দেখতে হবে, এমন কোনো দায় কিন্তু আমাদের নেই। আমি মনে করি মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙার সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক বলেন। এই মুখস্থ তোতা
বন্ধ করে এই যে বাংলার মুক্তিযুদ্ধের উপর আঘাত আসছে আপনারা একটি প্রতিবাদ করেছেন কিনা এই প্রশ্নটি আমি আপনাকে করেছিলাম। আমি যদি মুক্তিযুদ্ধের দালাল, অবশ্যই আমি মুক্তিযুদ্ধের দালাল। আপনাকে আমি একটা উল্টো প্রশ্ন করি। ধরুন যেখানে আমরা ভাস্কর্য করি তার ঠিক উল্টো পাশে মাওলানা ভাসানী নব থিয়েটার ছিল, তার নাম চেঞ্জ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর নব থিয়েটার করেছে। আপনি ফ্যাসিস্ট আমলের কথা ভুলে যান, আমি তো নতুন বাংলাদেশের কথা বলছি। ভাসানী হচ্ছেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা 1949 সালে। আপনি কি প্রতিবাদ করেছেন? না না না, আপনি করেছেন। আপনি জাস্টিফাই করার চেষ্টা করছেন। আপনি জাস্টিফাই করার চেষ্টা করছেন। আমি তো নতুন বাংলাদেশের কথা বলছি। আমি তো 5ই আগস্টের পরে এইভাবে করে। আচ্ছা দেখি আমার অন্য অতিথিরা কি বলেন। আপনারা কি আপনি কি বলেন বলেন, আমি শুনে দেখি। আমি কি আওয়ামী লীগের চোখে দেখছি নাকি আপনারা কি আওয়ামী লীগ করেন? আমি আসলে শুনছিলাম ডক্টর খোরশেদ আলমের বক্তব্য। হ্যাঁ, তার বাচন ভঙ্গি বা বলার যে কায়দা সেটা অদ্ভুতভাবে ডক্টর ইউনূসের সঙ্গে মিলে যায়। তাকে ইউরোপেও বিভিন্ন রকম প্রশ্ন করা হয়েছিল, আমেরিকাতেও করা হয়েছিল। তারা যখনই প্রশ্নের মধ্যে কোনো জবাবদিহিতার সম্মুখীন হন, যারা জুলাই ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন, পরে সরকার পতন আন্দোলন করেছেন, তারা যখনই কোনো প্রশ্নবিদ্ধ হন কোনো ব্যাপারে সঙ্গে সঙ্গে আরেকজনের দিকে দোষ দিয়ে দেন। না ওটা আমি জানি না, ওটা অন্য জানার কথা। এগুলো হচ্ছে গিয়ে সরকারি আমলাদের মধ্যে যারা নিম্ন স্তরের ঘুষখোর এমপ্লয়ি তাদের অজুহাত। স্যার ওই পাশের টেবিলে উনি কোথায় বলে উনি লাঞ্চে গিয়েছে, কখন আসবে বলে 3টার সময়। এইরকম অজুহাত আমরা শুনেছি, অনেক শুনেছি। এগুলো অজুহাত, এগুলো আপনারা ফাঁকিবাজি করছেন। হ্যাঁ, এই ফাঁকিবাজিটা ধরার মতো বয়স এই গত 71 বছর বয়সে আমি এসে অর্জন করেছি। এগুলো ছেলে ভুলানো কথা বলে কোনো লাভ নেই। আপনারা জুলাইয়ের আন্দোলনটা সরকার পতন আন্দোলন ছিল না, আপনার ছাত্ররা আন্দোলন করেছে। আপনি খুব ভালো করেই জানেন এটা ছিল একটা মিথ্যা কোটা আন্দোলন। সেটা ব্যর্থ হওয়ার পরে বা সেটা সলভ হয়ে যাওয়ার পরে আপনারা এটাকে সরকার পতন করেছে। খুব ভালো কথা, সরকার পতন করেছেন, সরকার পতিত হয়েছে। এদেশে সরকার প্রথম পতিত হয়নি, বহুবার হয়েছে, এবং প্রতিবার সরকার পতিত হওয়ার পরে জনগণ আবার ভোট দিয়ে যেভাবে হোক আবার নতুন করে সরকার গঠন করেছে। আপনারাই নতুন ন্যারেশন নিয়ে এসছেন, আপনারা নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা। আপনারা পরাধীন ছিলেন না, পরাধীন আমরা ছিলাম। 71-এ 2.5 লক্ষ মুক্তিযোদ্ধা ট্রেনিং নিয়ে যুদ্ধ করেছিল অস্ত্র হাতে। 4.5 লক্ষ নারী এখানে ধর্ষিতা হয়েছিলেন নিজেদের সম্ভ্রমের বিনিময়ে। আর তারপরে 30 লক্ষ প্রাণ। এগুলো সবকিছুকে আপনারা প্রশ্নবিদ্ধ করেছেন। আপনি নিজেই ডক্টর খোরশেদ আলম একটু আগে বলেছেন আওয়ামী লীগের চশমা দিয়ে আমরা মুক্তিযুদ্ধকে দেখব না। আপনার তো জন্ম হয়নি তখন। তাহলে আপনি কার চোখ দিয়ে গত 250 বছরের ইতিহাস দেখবেন? আপনারা কার চোখ দিয়ে সেই বিভাগ আন্দোলন, কৃষক আন্দোলন, ফকির বিদ্রোহ অথবা অন্যান্য যেসব আন্দোলন হয়েছে, স্বদেশী আন্দোলন, কার চশমা দিয়ে দেখবেন? আপনারা তো ইতিহাস পড়ে তারপর সেটা জানবেন। মুক্তিযুদ্ধের ইতিহাস যদি আপনার সন্দেহ থেকে থাকে, যদি আপনার মনে হয় আওয়ামী লীগ বাড়িয়ে বলছে, তাহলে বিশ্বের যে কোনো খবরের কাগজ সেই সময় প্রকাশিত আপনি দেখতে পারবেন, হিসাব করে বের করে ফেলতে পারবেন কত মানুষ এতে প্রাণ দিয়েছে, কোন কোন পত্রিকায় কোন সময় কোন খবর বেরিয়েছে। সে রাশিয়ার প্রাভদাতে জুন মাসে বেরিয়ে গেছে 20 লক্ষ মানুষের হত্যাকাণ্ডের কথা। ব্রিটিশ সংবাদপত্র বেরিয়েছে, বিবিসি সে খবর দিয়েছে। আপনারা সব জানেন, আপনাদের মুঠো ফোনের মধ্যে গোটা পৃথিবীর সব ইতিহাস আছে, কিন্তু আপনাদের ন্যারেশন আলাদা। আপনারা এখন এই যে ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা করছেন, সেই ইতিহাস কত বছরের? 54 বছরের আগেও আরো 10, 15, 20 বছরের ইতিহাস এটার সঙ্গে জড়িত। পাকিস্তানের জন্মের পর থেকেই এই প্রতিরোধ সংগ্রাম এইসবের ভেতর দিয়ে মুক্তিযুদ্ধ, তারপরে গত 54 বছর কেটে গেছে। আপনারা যদি মনে করেন যে 54 বছরের ইতিহাস টোকা দিয়ে ফেলে দেবেন আর পথে ঘাটে অথর্ব হয়ে যাওয়া, বৃদ্ধ হয়ে যাওয়া এই জেনারেশন মুক্তিযোদ্ধাদেরকে গালের জুতার বাড়ি মারলে মানুষ মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে যাবে,
তাহলে চিন্তা করেন আপনার 2 সপ্তাহ যে সংগ্রাম করেছেন আপনারা, এটা কিসের বাতাসে উড়ে যাবে? আপনারা কি করেছেন আপনারা খুব ভালো করে জানেন। আপনাদের ন্যারেশন নিয়ে আমি তর্ক করতে আসিনি। তবে এই 5ই আগস্টের জুলাই আন্দোলনের পর থেকে যতগুলো স্থাপনা আপনারা ধ্বংস করেছেন, সেটা দেশের সম্পদ ছিল। এবং তারপরে আপনাদের 5ই আগস্ট আন্দোলন সফল হওয়ার পরে মুক্তিযুদ্ধের যতগুলো জাদুঘর, নথিপত্র, ভাস্কর্য, স্মারক সব আপনারা ধ্বংস করেছেন। শুধু সেটাই করেননি, আপনারা অনির্বাণ শিখা নিভিয়ে দিয়েছেন রেস কোর্সের মাঝখান থেকে, মুক্তিযুদ্ধের জাদুঘর থেকে, যেখানে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের যে মিটিং এর ভাস্কর্য ছিল সব চুরমার করে দিয়েছেন আপনারা। আপনারা কিসের অজুহাত নিয়ে আসেন যে আমি জানতাম না, উনি জানেন, উনি জানেন না, তিনি জানেন? আপনারা সব জানেন। আপনারা যে প্রেসার গ্রুপ ক্রিয়েট করেছেন, এই প্রেসার গ্রুপটা হচ্ছে কি আপনার তৌহিদি জনতা, সো কল্ড তৌহিদি জনতা, যারা ধর্মের মুখোশ পরে বাংলাদেশে তাণ্ডব চালাচ্ছে এখন। আপনারা আওয়ামী লীগকে পরাভূত করতে গিয়ে আপনারা মুক্তিযুদ্ধকে মুছে দেওয়ার চেষ্টা করছেন। আমি জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে বলে যাচ্ছি, উচ্চারণ করছি, আমরা বাংলাদেশের প্রথম সেনাবাহিনী ছিলাম যারা দেশের জন্য যুদ্ধ করেছিলাম। বাংলাদেশের আর কোন সেনাবাহিনী দেশের জন্য যুদ্ধ করেনি, আমরা করেছিলাম। আপনারা যেটা করেছেন সেটা হুজ্জত। আপনাদের পেছন থেকে গুলি করে কারা মেরেছে আপনারা খুঁজে বের করেন। ন্যায় বিচার যদি চান আপনারা সত্যিকারের খুনিকে বের করার ধৃষ্টতা দেখান একবার। আমরা শপথ নিয়েছিলাম এদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, সংবিধানের পক্ষে আমরা দাঁড়াবো। যারা এখনো বেঁচে আছি, আমাদের বেশিরভাগই প্রয়াত হয়েছেন, আমরা যারা বেঁচে আছি আজকে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে থাকা এবং বাংলাদেশেও যারা মুক্তিযোদ্ধা রয়েছেন সবাইকে বলছি, পথে নেমে আসুন। আপনারা বলবেন যে শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের কেউ ছিলেন না, এইসব ফালতু মিথ্যা কথা ইতিহাস কখনো মানবে না। আপনারা ভণ্ড, আপনারা দ্বিচারী, আপনারা মিথ্যুক, আপনারা দেশের সর্বনাশ করছেন, আপনারা মুক্তিযুদ্ধকে মুছে দিতে চাইছেন। আমি আওয়ামী লীগের কেয়ার করি না, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে কিনা আমি জানিও না, কেয়ারও করি না। আমি বিশ্বাস করি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, আপামর জনসাধারণ এখনো মুক্তিযুদ্ধকে সম্মান করে, 30 লক্ষ শহীদকে সম্মান করে। ডক্টর গোলাম সারোয়ার, দেখুন এই যে আমি যেটা বলছিলাম যে যেভাবে করে শফিকুল আলম তিনি বলছিলেন যে মবরা, আপনি জানেন এই গত 10 মাসে 174 জন মানুষকে মানে পিটিয়ে মেরে ফেলেছে এই মবরা, কত ভাবে মানুষকে হেনস্থা করছে, নাজেহাল করছে। মানে আইন কানুনের কোনো তোয়াক্কা বাংলাদেশে আছে কিনা সন্দেহ হয় এগুলি দেখে। তো এখন ধরেন প্রথম দিকে তারা বলতো এগুলো সরকার, আওয়ামী লীগ সরকারের উপর গণরোষ থেকে এগুলো হচ্ছে, কিন্তু ধীরে ধীরে তো বের হয়ে আসলে এগুলি আসলে কারা। এবং সবশেষ আপনার শফিকুল আলম বললেন যে এগুলো আসলে মব না, তারা প্রেসার গ্রুপ। এখন ধরেন এই তৌহিদি জনতা, এই নামে এই যে বিএনপির লোকেরা দেখলাম, জামাতিরা, এরা নানান ভাবে মত তৈরি করে এখন বলছে তারা প্রেসার গ্রুপ। প্রেসার গ্রুপ অনেক রকমের হয়। এই যে আজকে খোরশেদ আলম যে বলছেন তারা একটা গণমিনার করার কমিটি তৈরি করেছেন, এরা একটা এরকম প্রেসার গ্রুপ কিনা যারা যারা মানে সুশীল প্রেসার গ্রুপ, যারা বলবে যে এটা করতে হবে, আমরা ওইটা করবো, ওইটা করবো, আর অন্যদিকে এসে অন্য পক্ষ আসে ভাঙচুর করবে। যেমন আপনি 32 নম্বর যখন ভাঙা হয়েছে তখন ইউটিউবে দিক নির্দেশনা দিছে, এদিকে সিটি কর্পোরেশনের বুলডোজার এসে ভেঙেছে, এদিকে খোরশেদ আলম, সামিনা লুৎফারা প্রেস কনফারেন্স করছে যে আমরা গণমিনার করব, ওইদিকে এসে সিটি কর্পোরেশনের বুলডোজার ভাঙছে। সম্পর্ক দেখেন নাকি? চালাকি। ধন্যবাদ সুলতান রহমান আপনার প্রশ্নের জন্য এবং আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, এবং আমি অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি তাজুল ইমাম আপনাকে এবং ডক্টর খোরশেদ আলম আপনাকেও। প্রথমত আমি খোরশেদ আলম যে ব্যাখ্যাটা দিলেন আমি পজিটিভলি সেটা বিশ্বাস করতে চাই, ঠিক আছে, যে এটা একটা সেন্সিবল ব্যাখ্যা। এখন এটা সত্যিকার অর্থেই ওনাদের গ্রুপের আসলেই ওনাদের ভেতরকার ব্যাখ্যা কিনা আমরা জানি না সেটা, কিন্তু এটা একটা সেন্সিবল ব্যাখ্যা, আমি এটা পজিটিভলি বিশ্বাস করতে চাই। বাট আমি আপনার কথা প্রথম অংশটা ডক্টর গোলাম স্যার, এটা তো বিশ্বাসের ব্যাপার না, এটা ফ্যাক্টের ব্যাপার, এটা বিশ্বাসের ব্যাপার না। আমি বলছি যে কোনো একজন যদি বলেন যে
আমি আসলে এটা মনে করি। হ্যাঁ, এখন আমি তো অন্তর্যামী নই, আমি তো তার পেছন দিকটা দেখতে পারি না। হয়তো আগামী দিনে প্রমাণ হয়ে যাবে। যেমন আমি যদি প্রশ্ন করি অধ্যাপক খোরশেদ আলমকে যে এই বিষয়টা তো ভাঙা হয়ে গেছে গত একদিন বা 2 দিন হয়ে গেছে, তাই না, বা 1 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত আপনাদের দিক থেকে কোনো অফিসিয়াল প্রতিবাদ এসেছে কিনা, সেটা হয়তো আমি প্রশ্ন করতে পারি। কিন্তু আমি আসলে ওই জায়গা আগে অন্য একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। যে প্রেস সচিব তিনি বলেছেন মব এবং প্রেশার গ্রুপ। আমি খুবই দুঃখের সাথে বলতে চাই, উইথ ডিউ পার্সোনাল রেসপেক্ট, যে উনি অত্যন্ত উচ্চশিক্ষিত মানুষ, অত্যন্ত অভিজ্ঞ মানুষ, সাংবাদিক হিসেবে অনেক ডিগনিফাইড সাংবাদিক, কিন্তু আমার ধারণা আইদার উনি মিথ্যা কথা বলছেন, প্রতারণা করছেন, অথবা উনি আসলেই জানেন না মব কি আর প্রেশার গ্রুপ কি। ঠিক আছে, ধরেন আমি যদি খুব, যারা শুনছেন আপনার শ্রোতাদের জন্য, আমি যদি খুব সিম্পলিফাইড ওয়েতে বলি, প্রেশার গ্রুপ হচ্ছে একটা পজিটিভ ধারণা। অনেক মানুষ যারা একসাথে হন কিছু পজিটিভ কিছু অ্যাচিভ করার জন্য, সেটা হতে পারে মানবিক কোনো একটা দাবি, সেটা হতে পারে কোনো জনঘনিষ্ঠ কোনো একটা দাবি, বা সেটা অনেক কিছু হতে পারে, কিন্তু প্রেশার গ্রুপ একটা পজিটিভ ধারণা। পৃথিবীর কোথাও প্রেশার গ্রুপ ভাঙচুর করে না, পৃথিবীর কোথাও ভাঙচুর করে না, পৃথিবীর কোথাও প্রেশার গ্রুপ কোনো স্থাপনা ধ্বংস করে না, কোনো নারীদের নিয়ে অশ্রাব্য ভাষায় কথা বলে না। মানে এটা হচ্ছে প্রেশার গ্রুপ, এটা না। আর মব কি? মব হচ্ছে একটা ক্রাউড, একটা জনগোষ্ঠী বা একটা ছোট গ্রুপ বা বড় গ্রুপ, যারা কোনো ধরনের কার্যকারণ ছাড়া বা রিজনিং ছাড়া ধ্বংসাত্মক কার্যকলাপ করে, অপরাধমূলক কার্যকলাপ করে, ভাঙচুর করে, অন্য নাগরিকের অধিকার ক্ষুণ্ণ করে। দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। ঠিক আছে, মব একটা আর প্রেশার গ্রুপ আরেকটা। সো উনি কিভাবে মব আর প্রেশার গ্রুপকে ডিফাইন করলেন, আমি সত্যি অবাক হয়েছি। ঠিক আছে, এটা একদম বেসিক একটা আন্ডারস্ট্যান্ডিং। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, সত্যিকার অর্থে যদি আমি বলি, আমি যদি মবের ডেফিনেশনটা নিই, তাহলে আসলে বাংলাদেশের এখনকার যে সরকারই আসলে সবচেয়ে বড় মব। কেন বলছি বিষয়টা, আবার ডেফিনেশনটা বলি, যে মব হচ্ছে একটা ক্রাউড। আপনি খোরশেদ আলম তো এখন বলবেন যে আপনি আওয়ামী লীগের লেন্সে দেখছেন। না না, আমি তো আওয়ামী লীগ, আমার লাইফ টাইমে আমি কোনোদিন আওয়ামী লীগ করিনি। আমার পাঠক, লেখক, বন্ধু বান্ধব যারা আছেন তারা সকলেই জানেন আমার রাজনীতিটা কি। আমার একটা ডিস্টিংক্ট রাজনীতি ছিল, আমার ছাত্র জীবনেও ছিল, আমার ছাত্র জীবনের পরেও ছিল। ঠিক আছে, এবং আমি সেই রাজনীতিটাকে এখনো আপহোল্ড করি। ঠিক আছে, আমি পেশাদার মানুষ, আমি সরাসরি দল করি না, কিন্তু আমি আমার লাইফ টাইমে কখনো আওয়ামী লীগ করিনি। এখন ডক্টর খোরশেদ আলম যদি বলেনও আমি অবাক হব, বাট উনি বলতেই পারেন, উনি একজন স্বাধীন মানুষ। কিন্তু আমি যে কথাটা বলার চেষ্টা করছি, যে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় মব হচ্ছে বাংলাদেশের সরকারের সেলফ। হ্যাঁ, গভর্নমেন্ট নিজেই। কেন বলছি কথাটা, মবের ডেফিনেশনটা যদি আপনি আবার দেখেন, যে ক্রাউড বা যে কিছু মানুষ কোন ধরনের কার্যকারণ ছাড়াই একের পর এক ধ্বংসাত্মক কাজ করে চলে, মানুষের সিভিল রাইটস কে ইগনোর করে, মানুষের সিভিল রাইটস কে হত্যা করে, হ্যাঁ, সেই ক্রাউডটাকেই বলা হয় মব। এবং আপনি যদি দেখেন গত 10 মাসে 4 লক্ষ মানুষকে গ্রেফতার করা হয়েছে। 4 লক্ষ। পৃথিবীর কোন সভ্য সমাজে এরকমটা হতে পারে না। এবং এই সমস্ত মানুষকে এমন এমন সব মামলায় গ্রেফতার করা হয়েছে যে মামলাগুলোর কোনো ভিত্তি নেই। এমনকি যে মানুষটা, ধরেন সাকিব আল হাসান, আমেরিকা বা কানাডায় বেড়াচ্ছিলেন, তার নামে টঙ্গীতে বা কোথাও গাজীপুরে খুনের মামলা দায়ের হয়ে গেছে। ঠিক আছে, সো এবং এই সমস্ত কাজগুলো বাংলাদেশ সরকার এনকারেজ করছে। সো সেই অর্থে বাংলাদেশ সরকার হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় মব। এখন ডক্টর আলম বললেন যে ওই বিজয় সরণির মিউরাল কেন ভাঙা হয়েছে, এটা উত্তর সিটি কর্পোরেশনই সবচেয়ে ভালো বলতে পারবেন। এটা খুব ভালো একটা মানে উত্তর। তবে আমি যদি মনে করি যে ডক্টর আলম আমাদেরকে এনলাইটেন করতে পারেন যে আপনার আসলে কি মনে হয় যে এই মিউরালটা কেন ভাঙা হলো, এবং এই মিউরালটা ভাঙা হলো এটাকে কি আপনি নাগরিক হিসেবে একটা রিজনেবল কাজ মনে করেন কিনা। আমি বিষয়টাকে দেখি 2 দিক থেকে। একটা হচ্ছে নাগরিক জিজ্ঞাসার দিক থেকে, আমি মনে করি এটা একটা জঘন্য কাজ হয়েছে। কারণ এটা কেন ভাঙা হয়েছে, কি জন্য ভাঙা হলো, কি করা হবে, এটাতে ঢাকা শহরের নাগরিকদের কি উপকার হবে, কোনো কিছু জানার না দিয়ে এই জিনিসটাকে ভেঙে ফেলা হলো। এবং অলমোস্ট গোপনে, কোনো মিডিয়া কভারেজ হয়নি। এবং আমরা বুঝতে পারি কেন মিডিয়া কভারেজ হয়নি। আমি প্রিটি শিওর যে মিডিয়াগুলোকে বলা হয়েছে যেটা কভার করা যাবে না। হ্যাঁ, সো কোনো মিডিয়া কভারেজ হয়নি, এই জিনিসটাকে ভেঙে ফেলা হলো। এটা হচ্ছে নাগরিক জিজ্ঞাসার দিক থেকে, যেটা একটা জঘন্য কাজ হয়েছে, যে আপনারা নাগরিকদেরকে বিন্দুমাত্র ইনফর্ম না করে ঢাকা শহরে এরকম একটা স্থাপনা ভেঙে দিলেন। 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আবেগের দিক থেকে, যেটা আমাদের তাজুল ইমাম ভাই
উনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে এবং উনি আমাদের অগ্রজ প্রজন্ম হিসেবে ওনার আবেগকে আমি রেসপেক্ট করি, যদিও আমি মুক্তিযুদ্ধ দেখিনি, আমার মুক্তিযুদ্ধের পরের প্রজন্ম, কিন্তু আমি মুক্তিযুদ্ধের চেতনাটাকে ধারণ করি। সেই দিক থেকে পৃথিবীর মানুষ আমাদেরকে অসভ্য বলবে যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় যে ইভেন্ট সেই মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী একটা স্থাপনাকে রাষ্ট্রীয় উদ্যোগে, সরকারের উদ্যোগে ভেঙে ফেলা হলো, এবং কোথাও কোনো প্রতিবাদ নেই, কোথাও কোনো কভারেজ নেই, কোথাও কোনো সংবাদ নেই। ডক্টর খোরশেদ আলম কিন্তু আমার অত্যন্ত স্নেহের। আমি একটু কড়া প্রশ্ন করছি, তার মানে এই না যে সে আমার স্নেহের নয়, কিন্তু তারপরেও আমি যে প্রশ্নগুলি আমার করতে চাই, আমি মোক্ষম কাউকে পাচ্ছিলাম না, যে কারণে খোরশেদ আলমকে পেয়ে অনেক ধন্যবাদ। যে দেখেন, আপনি তো বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, আপনি জানেন 5ই আগস্টের আগে এই আমার সাংবাদিকতা বিভাগের শিক্ষকরাই কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, রাইট? আমার বন্ধু বান্ধব, আপনি সবাইকে চেনেন, তারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন 5ই আগস্টের আগে, এবং আপনিও হয়তো ছিলেন। এখন 5ই আগস্টের পরে আমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে দেখলাম পিটিয়ে মেরে ফেলতে, আপনারা একটা প্রতিবাদ করলেন না কেন? কি কারণে? আজকে দেশের সবখানে মুক্তিযুদ্ধের মুরালগুলি, ভাস্কর্যগুলো ভেঙে ফেলা হচ্ছে, আপনারা প্রতিবাদ করলেন না কেন? আমি যদি বলি, যেটি ডক্টর গোলাম সারোয়ার সুন্দর করে বলেছেন, মব আর প্রেসার গ্রুপ দুইটা দুই রকম। 5ই আগস্টের আগে আপনারা প্রেসার গ্রুপ ছিলেন সরকারকে প্রেসারে রাখার জন্য, আর এখন আপনারা সুশীল মবে পরিণত হয়েছেন কিনা, যারা ভাঙতে পারে না, মারতে পারে না, পিটিয়ে হত্যা করতে পারে না, ভাঙচুর করতে পারে না, আপনারা তাদের পিছনে উৎসাহ দিচ্ছেন কিনা, মানে সুশীল মব হয়েছেন কিনা? প্রশ্ন অ্যান্সার কি দিব আমি নাকি না? হ্যাঁ, প্রশ্নটা লম্বা বললাম, অনেক ক্ষোভ, অনেক খেদ আছে ভিতরে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমি তাজুল ভাই অনেক সিনিয়র মানুষ, ওনাকে আমার পক্ষ থেকে সালাম, কিন্তু উনি যেভাবে আমাকে নিম্ন স্তরে ঘুষখোরের সাথে তুলনা করলেন, ভণ্ড আকারে তুলনা করলেন, এবং উনি যেভাবে মানে আদারিং করলেন, আমি মুক্তিযুদ্ধের বিপক্ষের কোন মানুষ। মুক্তিযুদ্ধকে আমি মনে করি 100% মুক্তিযুদ্ধকে ধারণ করে তারপরে আলাপ, এটা নিয়ে আমার সাথে এটা বললে হয় না, এটা ধারণ করতে হয়। আমি তো কর্মকাণ্ড দেখছি না ভাই। এখন আপনি যদি মনে করেন আপনি মুক্তিযুদ্ধ ধারণ করছেন, আমি করছি না, তাহলে তো আপনি ব্লেম করছেন উইদাউট হ্যাভিং এনি। না, অবশ্যই এভিডেন্স শো করছি। বললাম তো, সারা দেশে এতগুলো মুরাল ভেঙেছে, আপনারা কি করেছেন? আমি কিন্তু খুব ডিসহার্টেন্ড হয়েছি। উনি কিছু অসংলগ্ন কথা বলেছেন, ভণ্ড, ঘুষখোর, নিম্নস্তর ইত্যাদি ইত্যাদি বলে। প্রমাণ দিতে পারবো আমি। না ভণ্ডামি করেছেন, আমার কাছে নোট আছে। না, ভণ্ডামিটা যদি আমি করি আমাকে বলতে পারেন, কিন্তু ভণ্ডামি অন্য কেউ করলে তার দা আমি কেন নিব? কেন সেটা আছে? আমি সেটার প্রতিবাদ সারাভাই প্রসঙ্গে আছি। সারাভাই জানতে চেয়েছিলেন আমাদের পক্ষ থেকে আমরা প্রেস রিলিজ দিয়েছি গতকাল মিডিয়াতে, যে এর সাথে আমাদের বিন্দু মাত্র যোগসাদৃশ্য নেই। আমাদের পক্ষ থেকে আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে আমরা তুলে ধরেছি, ইন্ডিভিজুয়াল প্রোফাইলে দিয়েছি, এমনকি অনেকগুলো মিডিয়া আমার সাথে যোগাযোগ করে সেখানে বলেছি। আমার সাথে সকালে যখন সুলতান আপার কথা হচ্ছিল তখনও আমি এটা ক্লারিফাই করছি, নট নেসেসারি আমরা বসে আছি, আমরা করিনি তা না। আর আওয়ামী লেন্স দিয়ে আমি কিন্তু পার্টিকুলার একটা পয়েন্ট কি বলেছি, আমি এখানে সবাই ইনক্লুডিং সারোয়ার ভাই, আমি কিন্তু বলিনি সারোয়ার ভাই আপনি আওয়ামী লেন্স দিয়ে কথা বলছেন, আমি কিন্তু সুলতান আপার একটা পয়েন্ট কি বলছি, এটা আওয়ামী লেন্স দিয়ে দেখা। আচ্ছা, এবার আমি আসি ঢাকা ইউনিভার্সিটিতে যে ছাত্র হত্যার ব্যাপারে। সাম্য হত্যা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে, যেটা ডিরেক্টলি নট পার্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, বাট তারপরে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সোহরাওয়ার্দী ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন, সেটার দায় আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন নেওয়া উচিত। এবং সেই জায়গা থেকে আমরা, উনি জানেন না, আমরা অপরাজয় বাংলা বাংলাদেশ ঢাকা বিশ্ব শিক্ষক সমাজ, শিক্ষক নেটওয়ার্ক, সাদা দল সবাই প্রতিবাদ করেছে, এবং তার ছবি এবং ভিডিওগুলো আমাদের কাছে আছে, প্রতিবাদ আমরা করেছি। কিন্তু এটা বলে রাখি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবু বকর সিদ্দিক মারা গেছে 2010 সালে হলের ভিতরে, F1 হলে, তখন ডক্টর আরেফিন সিদ্দিক ছিলেন উপাচার্য, সেটার বিচার আজও হয়নি। আমি বলছি যে এই বিচারহীনতার সংস্কৃতি নট নেসেসারি 10 মাস এস্টাবলিশ হয়েছে, এই সংস্কৃতি পরম্পরা ধরে আমরা এর জের গ্রহণ করছি। আমি মনে করছি যে এইটার দায়টা পূর্ববর্তী গভর্নমেন্টকেও নিতে হবে। কেবলমাত্র আপনি এই গভর্নমেন্টকে দোষারোপ করছেন, তারাও তো এই কাজটা করেনি, হলের ভিতরে ছাত্র মারা গেছে, সেটা বিচারে হয়নি। আমি বলছি ডক্টর খোরশেদ আলম, আমার পয়েন্টটি প্রতিবাদ করেছি, আমরা বলছি অপরাজয় বাংলার পাদদেশে আমরা প্রতিবাদ করেছি, শিক্ষক সমাজ থেকে, শিক্ষক নেটওয়ার্ক থেকে, সাদা দলের দিক থেকে, এবং আমরা লিখিত সোশ্যাল মিডিয়া শেয়ার করেছি, যেটা ডিজিটাল রেজিস্ট্যান্স বলে।
জি, আপনার দেখুন, আপনি বলেন যে বিগত সরকারেরটাও করতে হবে। আরে বিগত সরকার তো ফ্যাসিস্ট ছিল, বিগত সরকার খুব খারাপ ছিল, খুবই জঘন্য, বাংলাদেশে কোনো মানবাধিকার ছিল না, গণমাধ্যমের স্বাধীনতা ছিল না, সেই জন্যই তো আপনারা রেভলিউশন করলেন, রাইট? রাইট কিনা বলেন? আপনি আসল কথা বলছেন না, আপনি তো বিগত সরকারের কোলে ঝুলটেনে কথা বলছেন। যদি এমন হতো আমি কোলে ঝুল টানছি। যদি আপনি বিগত সরকারকে ক্রিটিক করতেন তাহলে আপনি নিউট্রালিটি প্রমাণ হতো। না না না, আপনি এখন মরে মেরে ফেলেছেন থেকে আমি তাকে বলবো। না না না, আমি তো আপনাদের চোখ দিয়ে দেখি না, আমি তো আপনাদের চোখ দিয়ে দেখি না, আমি দেখি 5ই আগস্টের পরে কিভাবে করে আমার মুক্তিযুদ্ধের উপর আঘাত আসছে, এবং সেখানে আপনারা যারা প্রেসার গ্রুপ হিসেবে আগে ছিলেন তারা কিভাবে এখন সুশীল মবে পরিণত হয়েছেন, আমি সেই বিষয়টা তুলছি। আপনার স্পেকুলেশন, এটা কোনো সাপোর্টিং ইয়ে না, আপনি প্রমাণ দিয়ে দেখেন কোথায় মব করেছে। ওকে, দেখি